ভয়াবহ হয়ে উঠছে দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি সহ 10 জেলায় বন্যা কবলিত 42 লাখের বেশি মানুষ। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। পানি ওঠায় বন্ধ হয়ে গেছে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ট্রেন চলাচল। এছাড়া দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি ব্যাহত হচ্ছে মোবাইল ইন্টারনেট। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পানি ঢুকেছে ফেনীতে। এতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানিবন্দী 6 লাখ মানুষ। এসব এলাকায় নেই বিদ্যুৎ সরবরাহ, ব্যাহত হচ্ছে মোবাইল ফোনের নেটওয়ার্ক। মুহুরী নদীর পানি এবং টানা বৃষ্টিতে নোয়াখালীর 9টি উপজেলাতেই বন্যার অবনতি হয়েছে। জেলায় পানিবন্দী হয়ে পড়েছে 20 লাখ মানুষ। 36,000 মানুষ আশ্রয়কেন্দ্রে গেলেও বেশিরভাগই আছেন খোলা জায়গায়। এরকম পানি আর মাঝদিশা হয় নাই। এখন এই পানি বন্দি অবস্থায় আমরা আছি। প্রচুর পানি, আমরা খুব সমস্যার ভিতরে আছি। বন্যার অবনতি হয়েছে কুমিল্লাতেও। গোমতী, কাকড়ি ও মুহুরী নদীর পানিতে প্লাবিত 14 গ্রাম ও নাঙ্গলকোট উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী 10 লাখের বেশি মানুষ। আমরা অনুরীণের তলে আছি। আমরা ঘরে ওই বিন্দু একটা বাচ্চার একটা গেঞ্জি লই আমরা বাড়িতে পারছি না। লক্ষ্মীপুরে পানিবন্দী 4 লাখ মানুষ। এছাড়া অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। ঘরবাড়িতে পানি উঠায় দেখা দিয়েছে খাবার সংকট। প্রচুর পানি, যার কারণে আমরা চলাফেরা করতে পারতেছি না, গৃহবন্দী। মৌলভীবাজারের মনুনদ বাঁধের বিভিন্ন স্থান ভেঙে প্লাবিত রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জ সহ 7 উপজেলায় পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। পানির তোড়ে ভেসে গেছে গৃহপালিত পশুসহ নানা জিনিসপত্র। বন্যার অবনতি হয়েছে খাগড়াছড়িতেও। জেলা সদর থেকে শুরু করে প্লাবিত হয়েছে দীঘিনালার মেরুং ও বোয়ালখালী ও কবাখালীর 150টি গ্রাম। গরু বাছুরিটা তো সবাই হঠাৎ গেছে, এখন তার কোনো খবর নাই। আর মুরুখ নাই, কোনটা নাই। চারিদিকে ঘরবাড়ি হয়ে গেছে, পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে, পানিটা বেড়ে যাচ্ছে। এছাড়া বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনী ও কুমিল্লায় সাধারণত ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায় একদিন আগেই। তবে এত দ্রুত উজানের ঢল দেশের সীমানায় প্রবেশ করবে তা ছিল ধারণার বাইরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, শুক্রবার রাত পর্যন্ত গোমতী নদীর বাঁধ সবচেয়ে ঝুঁকিতে থাকবে। শহর রক্ষা বাঁধ ভেঙে গেলে প্লাবিত হতে পারে সেনানিবাস ও কুমিল্লা শহর। প্রায় 17 বছর পর কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার ওপরে। এতে সেনানিবাস এলাকার আমতলী, কামারখাড়া, বালিখাড়া সেতু সবচেয়ে ঝুঁকিতে। এছাড়াও কাহেতুয়া, কংসনগর, বাবুবাজার সহ 12টি স্থানে বাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে কুমিল্লাবাসীর। গবেষকেরা বলছেন, ঢল সামাল দেওয়ার মতো নাব্যতা হারিয়েছে মুহুরী গোমতী নদী। বৃষ্টির যে অবস্থা, তাতে করে কিন্তু আগামী 24 ঘন্টা পানি কিঞ্চিত বাড়তে পারে। ওই কিঞ্চিত বাড়াটাই কিন্তু মহা বিপর্যয় ডেকে নিয়ে আসবে গোমতী বাঁধের জন্য। এটা অবশ্যই সরকারি যারা আছেন বা ব্যবস্থাপনায় আছেন, তাদেরকে অবিলম্বে এটা পদক্ষেপের দিকে যেতে হবে। আর মুহুরী নদী, যেটা ফেনী, নোয়াখালী, ওখানে বাঁধ যা ভাঙার তো ভেঙে গেছে, ওখানে এখন কিছু করার নাই। আগামীকাল হয়তো স্থিতিশীল থাকবে বা তারপরে 2-3 দিন পরে কমতে থাকবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গেল 4 দিন ধরে ভারতের ত্রিপুরায় গড়ে প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। সেখানে বিলোনিয়া ও অমরপুরে বিপদসীমার ওপরে বইছে মুহুরী ও গোমতী নদীর পানি। এর প্রভাবে ভাটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একদিন পর্যন্ত আমরা একটা আগাম ওয়ার্নিং পেয়েছি যে পানি বৃদ্ধি পেলে আমাদের উজান ভাটিতে প্রভাব আসতে পারে। তবে উল্লেখ্য, যেহেতু এগুলো ফ্যাসি বা আকস্মিক বন্যাপ্রবণ নদী, এগুলোতে সাধারণত 1 থেকে সর্বোচ্চ 3 দিনের বেশি লিড টাইম কোনোভাবেই পাওয়া সম্ভব না। এবং এই ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু আমাদের নদীগুলো বর্ডারে খুব কাছে, এখানে সর্বোচ্চ 1 দিনের বেশি লিড টাইম আসলে পাওয়া যায়নি। শনিবার নাগাদ ফেনী ও কুমিল্লার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে পার্বত্য চট্টগ্রাম এলাকার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুরে 12:30 থেকে রেল যোগাযোগ
বন্ধের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সকালে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যায়, কিন্তু বন্যার কারণে এই দুটি ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেল লাইন পানিতে ডুবে গেছে। অনেক জায়গায় রেল সেতুর ওপর দিয়ে পানি ওঠায় নিরাপত্তা বিবেচনায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এদিকে বন্যার পানি ওঠায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লাল পোলে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম পৌরসভা ও সীমান্তবর্তী মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ফেনী কালিদহ সেকশনে রেল লাইন ওয়াশ আউট হওয়ার কারণে এই নির্দেশনা এসেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রেন চলাচল বন্ধ থাকবে। পানি বন্টন চুক্তি নিয়ে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বিকেলে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বার্মার সঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সঙ্গে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী দিল্লি বৈঠকে এই বার্তা তুলে ধরেন ভারতের হাই কমিশনার। এ সময় চলমান বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রবল বৃষ্টির কারণে এমন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় বার্মা বলেন, ত্রিপুরার বন্যা পরিস্থিতি ভারতেরও ধারণার বাইরে। পরে বৈঠকের বিষয় সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বলেন, ভারতের সঙ্গে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে এবং তা বহাল থাকবে। কোনো আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় এ বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। বন্যা মোকাবেলায় সব মন্ত্রণালয় ও বিভাগ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানানো হয়। উজানের ঢলে হঠাৎ করেই দেশের বিভিন্ন জেলা প্লাবিত। ভয়াবহ বন্যার কবলে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ কয়েকটি জেলা। পানিবন্দী লাখ লাখ মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে বিভিন্ন বাহিনী ও বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আগাম সতর্কতা না দিয়ে ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বিদেশি মাছ ধরার ট্রলার যেন দেশের সমুদ্র সীমানায় অনুপ্রবেশ করতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে সভায়। কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্টগার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে। এছাড়া ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে বৈঠকে। গুমের বিভিন্ন ঘটনা তদন্তে এবং দায়ীদের খুঁজে বের করতে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের নামকরণের একটি নীতিমালা বা আইনের বিষয়েও একমত হয়েছে উপদেষ্টা পরিষদ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আশুলিয়া, মালিবাগ ও মোহাম্মদপুর থানায় আলাদা আরও 3টি মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সাভারে পুলিশ বিজিবির গুলিতে শাইখ আসহাবুল ইয়ামিন আলামিন ও মেহেদি হাসান নিহতের ঘটনায় আশুলিয়া থানাকে মামলা নিতে বলা হয়। স্বজনদের আবেদনে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ছাত্রলীগ সভাপতি, সম্পাদক সহ 44 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি আরও 150 জন। গত 20 জুলাই মালিবাগে সাংবাদিক আমিনুল ইসলাম ইমন আহতের ঘটনায় শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা নিতে রমনা থানাকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আদাবরে পথচারী শাহরিয়ার হত্যায় শেখ হাসিনা সহ 68 জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা নিতে বলা হয়েছে।
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে জাতিসংঘ। এ বিষয়ে আলোচনায় ঢাকা এসেছে সংস্থাটির ৩ সদস্যের দল। প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোবেন জানান, এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত করা নিয়েও চলবে আলোচনা। পরবর্তীতে মাঠ পর্যায়ে তদন্তে আসবে আরেকটি দল। ঢাকা এসেছে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মানবাধিকার কমিশনের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোবেন। জাতিসংঘের কারিগরি দলটি অন্তর্বর্তী সরকার সহ সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন গ্রুপের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করবে। ছাত্র আন্দোলনের সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রক্রিয়া নির্ধারণ, রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করলো তারা। সাম্প্রতিক সহিংসতায় মানবাধিকার লঙ্ঘনের তদন্তের জন্য আমরা আসিনি। আলোচনা হবে তদন্ত প্রক্রিয়া নিয়ে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে প্রাধান্য দিচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই। সেজন্যই আমরা ঢাকায় এসেছি। জাতিসংঘ প্রতিনিধি দলটি বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আরেকটি ফ্যাক্ট ফাইন্ডিং দল ঢাকায় আসবে। তারাই মাঠ পর্যায়ে তদন্ত করবে। আমরা মূলত সব পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করব। পরবর্তী দলটি তদন্তের কাজটি করবে। আমরা বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি। সেজন্যই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ও চাহিদা সম্পর্কে জানতে এসেছি। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইস। তিনি জানান, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুইস ব্যাংক সহ বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে সুইজারল্যান্ড। বিএনপির সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। দুপুরে গুলশান অফিসে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সুইস রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় 1 ঘণ্টা ধরে চলা আলোচনা নিয়ে বলেন, রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে জানতে চেয়েছেন রেতো রেঙ্গলি। পরে বিএনপির পরিকল্পনায় আশ্বস্ত হয়ে দিয়েছেন সহযোগিতার আশ্বাস। অন্য এক প্রশ্নে খসরু জানান, অন্তর্বর্তী সরকারকে কোনো সময় বেঁধে দেয়নি বিএনপি, চাইছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। এই বৈঠকে বিএনপির নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের এত সম্পদ লুণ্ঠন হয়েছে, এত সম্পদ বাইরে গেছে, যে এগুলোর আমরা যদি ফিরিয়ে আনতে না পারি, এই অর্থনীতিকে রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের এই নেতা। রাশেদ খান মেননের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহ্বায়ক মোস্তফা আলমগীর রতন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মাধ্যমে তার 15.5 বছরের শাসনের অবসান হয়। সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। 14 দল নেতা রাশেদ খান মেননের নামেও হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এস আলমের পর আরও শীর্ষ 5 ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির অনুসন্ধান শুরু করল এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। ওরিয়ন, বসুন্ধরা, সামিট, নাসা ও বেক্সিমকো গ্রুপের মালিক ও পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। সার্কেল অফিসগুলো থেকে আনা হচ্ছে তাদের ও কোম্পানির আয়কর নথি।
শেখ হাসিনার পতনের পর তার সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে বিএফআইউ সহ গোয়েন্দা সংস্থাগুলো। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলম, রাজনীতিবিদ শেখ সেলিমের পরিবারের সদস্যদের কর ফাঁকি অনুসন্ধান শুরু করেছে এনবিআরের কর অঞ্চল 15। এবার অনুসন্ধান শুরু হলো আরও শীর্ষ 5 ব্যবসায়িক গ্রুপের মালিকদের বিরুদ্ধে। তারা হলেন বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম, সামিট গ্রুপের রাজিজ খান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার ও বেক্সিমকোর সালমান এফ রহমান। কর্মকর্তারা জানান, এসব উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের বিএফআইও কাজ করতেছে, আমরাও কাজ করব। আমরা তো এই জায়গায় কোনো অবস্থাতে বসে থাকবো না। ডেফিনেটলি এটা তো আমরা খুবই স্ট্রংলি দেখব। এটা ডেফিনেটলি আমরা স্ট্রংলি কাজ করব। কর্মকর্তারা জানান, রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে গত 1 দশকে শক্ত অবস্থান নেয়নি এনবিআর। গ্রুপগুলোর কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ও শুল্ক ফাঁকির অভিযোগে ছোট ছোট মামলা হলেও কখনো পূর্ণাঙ্গ তদন্ত করা হয়নি। বিপুল সম্পদের কারণে দেশজুড়ে পরিচিত এসব গ্রুপের কর্ণধাররা, কিন্তু তাদের অনেকেই কখনো সেরা করদাতার তালিকায় জায়গা পাননি। শুধু বেক্সিমকোর মালিকরা গত বছর সেরা করদাতার খেতাব পান। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানেও আমার মনে হয় যে একটা অগ্রাধিকার ঠিক করে যাতে হ্যারাসমেন্ট না হয়, বাট আবার যাদেরকে এই যারা ট্যাক্স দেন নাই, অ্যাভয়েড করেছেন, এবং বিশেষত যেহেতু আমাদের রাজস্ব জিডিপি বৃদ্ধি না করলে আমরা ঋণ ফাঁদের মধ্যে পড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, সেহেতু এখানে অনেক জোর দিতে হবে। সম্পদের তথ্য খোঁজার পাশাপাশি কর অঞ্চল থেকে এসব ব্যক্তির ও পরিবারের সদস্যদের কর নথি তলব করেছে সিআইসি। আনা হচ্ছে তাদের কোম্পানির নথিও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ইসলামী ব্যাংকের 5 সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নতুন পর্ষদের অনুমোদন দেন। এ সময় তিনি জানান, বর্তমানে ইসলামী ব্যাংককে স্থিতিশীল করাই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হবে। এছাড়া ব্যাংক কমিশন গঠন করে দেশের দুর্বল ব্যাংকগুলোকে ঠিক করা হবে। ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকরা হলেন পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওহাব, আল আরাফা ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম। গতকাল সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর। এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসছি। ইসলামী ব্যাংকের প্রাক্তন যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা ব্যাংকিং কমিশন করছি, আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো যারা দুর্বল ব্যাংক তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কি, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায়, এবং সেগুলোকে আবার ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া যায়। গণশুনানি ছাড়া বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধিত অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত রোববার জ্বালানির দাম সমন্বয় করতে এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানোর কথা জানিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সে সময় তিনি জানান, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না। এর আগে শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে 2023 সালের জানুয়ারিতে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি কার্যক্রম স্থগিত করে এনার্জি রেগুলেটরি কমিশন। একাত্তর টেলিভিশনের চাকরিরত হেড অফ নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমদ হুমায়ুন কবিরের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গতকাল গ্রেফতার করা হয় শাকিল রূপা দম্পতিকে। বিমানবন্দর সূত্রে জানা যায়, টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন শাকিল ও রূপা। ডিবির একটি দল বিমানবন্দরে গিয়ে জানায় তাদের বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে। পরে তাদের গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্ট বারে ব্যারিস্টার আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক
আইনজীবীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 12:30টার পর এই ঘটনা ঘটে। পরে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী আইনজীবী মামুন মাহবুব জানান, ঘটনাটি তার চেম্বারে ঘটেছে। এ সময় ব্যারিস্টার আশরাফ আদালতে নানা সমস্যা তৈরি করছেন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। এর কিছুক্ষণের মধ্যে রুমে ঢোকেন আশরাফ। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আশরাফের ঘাড়ে ও মাথায় ছুরিকাঘাত করেন কাইয়ুম। এ সময় অন্যরা কাইয়ুমকে আটক করে রাখেন। পরে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল তাকে উদ্ধার করেন। সাধারণ আইনজীবীরা বলছেন, চেম্বারের মধ্যে ছুরিকাঘাতের এমন ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে বিরল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।